আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আল মামুন ভাই। উনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। উনি সেখানকার একটি হলেই থাকেন। 20/10/2023 মানে 2023 সালের অক্টোবর মাসের 20 তারিখে রাত 9টার দিকে বাসা থেকে ওনার আম্মু ফোন করে বলে যে তোর দাদা অনেক অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়, তোকে দেখতে চেয়েছে। তো ওনাদের বাসা কিন্তু রাজশাহী শহর থেকে 50 কিলোমিটার দূরে নওগাঁ জেলার মান্দা থানার একটি গ্রামে। তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে রাতে আসা যাওয়া করতে কোনো সমস্যা হয় না। তো যখনই বলেছেন তখনই সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তো উনি বাড়িতে এসে দেখেন দাদাকে নিয়ে সবাই বসে আছে। তো দাদা ওনাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমাকে ওরা বাঁচতে দেবে না, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে, তোরা এখানে থাকিস না, দূরে কোথাও চলে যা। এটা বলেই ওনার দাদা অজ্ঞান হয়ে যান। তো এবার আসি ঘটনাতে। ছোটবেলা থেকেই ওনারা দেখে আসছেন ওনার দাদা অনেক বড় একজন কবিরাজ ছিলেন। ওনার দাদা জিন ছাড়ানোর কাজ করতেন মাঝে মাঝে। এমনকি এই মোহাম্মদ আল মামুন ভাই উনিও যেতেন ওনার দাদার সাথে রুকিয়া করা দেখতে। ভূত প্রেত জিন এগুলো নিয়ে ওনার কৌতূহল ছিল ছোটবেলা থেকেই। ওনার দাদা কখনোই কাউকে চিকিৎসা করিয়ে একটি পয়সাও তার কাজের জন্য পারিশ্রমিক হিসাবে নেননি। ওনার দাদার সাথে এখনো একটি মেয়ে জিন রয়েছে যার নাম হচ্ছে শাহজাদি। ঘটনাটা মূলত শুরু হয় রহিম নামের এক জেলের সাথে। প্রতিদিনের মতো সব জেলেদের সাথে রাত্রে নদীতে মাছ ধরতে যায় এই রহিম। বাকি সব জেলেদের জালে ভালোই মাছ পাচ্ছিল, কিন্তু এই রহিমের জালে কোনো মাছই উঠছিল না। রহিমের তো মনটা খারাপ হয়ে যায়। বলে রাখা ভালো, রহিম যেখানে মাছ ধরছিল তার একটু দূরে একটা শ্মশান ঘাট ছিল। ওখানে পানির গভীরতা অনেক বেশি, ফলে এখানে মাছ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কেউ ওইদিকে মাছ ধরতে যায় না। এখন রহিমের যেহেতু মাছ পড়ছিল না জালে, এক পর্যায়ে সে ভাবে শ্মশান ঘাটের ওই দিকেই যাই, একা একা জাল ফেলবো, যদি ওখানে কিছু পাই। এভাবে আর কতক্ষণ মাছ ছাড়া শুধু কাজ করেই যাব, জাল ফেলবো, জাল তুলবো, পরিবার পরিজনের মুখে তো আহার তুলে দিতে হবে। নেহায়েত পেটের তাগিদেই বাকি জেলেদেরকে কোনো ধরনের কোনো তথ্য না জানিয়ে রহিম ওই শ্মশানের ওই দিকটাতে জাল ফেলতে চলে যায়। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে বড় একটা বোয়াল মাছ ধরাও পড়ে। সেই মাছটা খুলে আবার সে জাল ফেলে নৌকায় বসেছিল। হঠাৎ করে লক্ষ্য করে বানরের মতো একটা অবয়ব নৌকার এক পাশে বসে ওই মাছটি কচকচ করে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রহিম তো অনেক রেগে যায়। কারণ হচ্ছে এত কষ্ট করে এই ভয়ানক একটি জায়গায় এসে একটা মাছ পেল, সেটা আবার একটা বানর খেয়ে ফেলছে। আর ওই দিকটাতে কিন্তু বানরের উপদ্রব ছিল, এটা সত্য, মাঝে মাঝে বানর দেখা যায়। তো সে এটাকে কিন্তু ভিন্ন কিছু প্রথম দিকে ভাবেনি। তার হাতে ছিল নৌকার বৈঠা, ওইটা দিয়েই ওই বানরের মতো ওই অবয়বটাকে সে মারতে শুরু করলো। এক পর্যায়ে বানরের মতো ওই অবয়বটি পানিতে লাফ দিয়ে কিছুটা সাঁতার কেটে পানির মধ্যেই মিলিয়ে যায়। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। এই রহিম সেদিন স্বপ্নে দেখে একটা বানরের মতো অবয়ব তাকে স্বপ্নে এসে বলছে, তুই আমার এলাকায় এসে মাছ ধরলি, এখানে এসে কেউ মাছ ধরে না, আর এখানে মাছ কেউ ধরেও সেই মাছ নিয়ে যেতে পারে না, আর তুই আমাকে আঘাত করলি, আমি তো তোকে এভাবে ছেড়ে দিতে পারি না রে। তুই জানিস না এই শ্মশানের আশেপাশে যদি কেউ আসে আমরা সেই মাছ রেখে দেই। তো এই স্বপ্ন দেখার পর রহিমের ঘুম ভেঙে যায়। তারপর থেকে শুরু হয় এই রহিমের সাথে সমস্যা। সে পাগলের মতো আচরণ করে। সকালবেলা অবশ্য সেই স্বপ্নের কথা বলেছিল সকলকে।
তো এরপর থেকে তার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সে কাঁচা হাঁস মুরগি ধরে চিবিয়ে খাওয়া শুরু করে, বাড়ির সবার সাথে খারাপ আচরণ শুরু করে। আর থেকে থেকে নাকি 2-3 জন্য 2 দিন 3 দিন 5 দিন এরকম সে উধাও হয়ে যায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে ওই শ্মশানের ওই দিকটাতে বা শ্মশানে তাকে খুঁজে পাওয়া যায়। সে কিভাবে গেল কেউ বলতে পারে না, রহিমও বলতে পারে না। তো এই ধরনের সমস্যা যখন রহিমের চলছিল, এই অবস্থায় এই মামুন ভাইয়ের দাদার কাছে রহিমকে নিয়ে আসা হয়। তো মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জানতে পারে যে সে মাছ খেকো পিশাচের পাল্লায় পড়েছে। তো দাদার জিন আরো বলে এই পিশাচ অনেক শক্তিধর এবং এরা একজন না অনেকে আছে, একজনকে কিছু করলে অনেকে এসে সেটার প্রতিশোধ নেবে। এরা দলবদ্ধভাবে থাকে, এদের শক্তির সাথে পেরে ওঠা খুবই কঠিন ব্যাপার, এই কাজটা আপনি নিয়েন না। জিনরা কিন্তু এটা বলে দেয়। তো এই মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জেনে না বলে দেয়, কিন্তু রহিমের স্ত্রী হাতে পায়ে ধরে এমন কান্নাকাটি শুরু করে, শেষ পর্যন্ত এই মামুন ভাইয়ের দাদা এই কাজটা করার জন্য রাজি হয় জিনদের নিষেধ সত্ত্বেও। তিনি এই রহিমের বাড়িতে যান, অনেক প্রক্রিয়ার মাধ্যমে নিজের জানা সকল বিদ্যা প্রয়োগ করে ওই বাড়ি থেকে এবং রহিমের উপর থেকে ওই পিশাচটাকে তাড়াতে সক্ষম হন। তবে ওই পিশাচটি যাওয়ার পর দাদাকে কিন্তু মাঝে এসে কানের কাছে ফিসফিস করে বলে গিয়েছিল, মানে যাওয়ার সময়ই বলে গিয়েছিল, আমি কিন্তু আবার আসবো রে, কিন্তু তোকে আমি ছাড়বো না। ও আমাকে আঘাত করেছে, ওকে তো আমি এমনি এমনি ধরি নাই, আর আমাদেরকে আঘাত করলে আমরা যে সহজে ছাড়ি না এটা কিন্তু তুই জানতি, তুই কিন্তু কবিরাজ, তোর কিন্তু জানা ছিল, তারপরও তোর জিনেরা তোকে বলেছে, তারপরেও তুই আসলি এখানে, এই জন্য আমি তোকে ছাড়বো না। বলে রাখা ভালো, দাদা কিন্তু সব সময় কাজ করে এসে শরীর বন্ধ করে ঘুমাতেন। তো সেদিন অনেক ক্লান্ত থাকার কারণে শরীর বন্ধ করতে ভুলে যান। রাত 3টার দিকে ওরে বাবারে মরে গেলাম রে বলে চিৎকার করতে করতে উনি বাড়ির সকলকে অস্থির করে ফেলেন। চিৎকার করতে করতে এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দাদি স্বপ্নের মাধ্যমে একটি বিষয় জানতে পারেন। মূলত ওই রাত্রে উনি হালকা ঘুমিয়ে গিয়েছিলেন, ওনার স্বপ্নের মাধ্যমে দাদার সাথে থাকা যে জিন, যার নাম শাহজাদি, সে এসে দাদিকে বলে যান আপনার স্বামীকে বান মারা হয়েছে এবং এই বান মারার কাজটা কোনো মানুষ করেনি, এটি জিনেরা করেছে। রহিমের পেছনে যে পিশাচটা লেগেছিল এই পিশাচটাই এই কাজ করেছে। আমরা তো নিষেধ করেছিলাম আপনার স্বামীকে এই কাজটি না নিতে, তারপরেও তিনি ওখানে গিয়ে এই কাজটি করেছেন, কারণ আমরা এই পিশাচটিকে তাড়াতে সক্ষম নই। আমরা যতজন লোক তার থেকে আরো বেশি জন লোক ওই পিশাচটার সাথে রয়েছে, কারণ ওরা দলবদ্ধভাবে থাকে। কিন্তু আমরা জানতাম ওই পিশাচটা ক্ষতি করবে, কারণ ওরা কালো জাদু জানে, কালো জাদু করেই বানটা মেরেছে, যার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতে পারিনি। আমাদেরকে ক্ষমা করবেন, আপনার স্বামীকে আমরা রক্ষা করতে পারলাম না। এরপর থেকেই মামুন ভাইয়ের দাদা অনেক অসুস্থ হয়ে যান এবং মাথার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার কবিরাজ এর মধ্যেই এই কয়েক মাসের মধ্যে ওনারা দেখেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। সব কবিরাজি বলে তার সাথে অনেক খারাপ পিশাচ আছে, যার সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। অক্টোবর মাসের 25 তারিখে, মানে 2023 অক্টোবর মাসের 25 তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা কবিরাজ এসেছিলেন। তো অনেকভাবে রুকিয়া করার চেষ্টা করে, কিন্তু সবকিছুতেই নাকি ওই পিশাচরা বাধা দিচ্ছিল। বর্তমানে ওনাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। রাত্রে কাউকে ঘুমাতে দেয় না, টিনের চালে ইট মারে, টিনের চালের উপর দৌড়াদৌড়ি করে, রুমের সবকিছু এলোমেলো করে রাখে। দাদা যেই ঘরে থাকে সেই ঘরে কাউকে ঘুমাতেই দেয় না। দাদাও কাউকে রাখতে চান না, উনি বলেন যে মরলে আমি একা মরবো, আমার জন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না। বাড়ি ঘরে নাকি ওই পিশাচটা আগুন লাগিয়ে দিয়ে সবকিছু শেষ করে দেবে। আশেপাশে পিশাচের বিচরণও নাকি অনেক বেড়ে গেছে। তো এই মামুন ভাইয়ের বড় আব্বু এগুলো দেখে কষ্ট সহ্য করতে না পেরে সেদিন রাত্রে দাদার রুমে গিয়ে বলে যে কে আছিস, সাহস থাকলে আমার সঙ্গে লাগ, আমার বাবাকে ছেড়ে দে।
তো ওনাকে কেউ পেছন থেকে লাথি মেরে ফেলে দেয় এবং তার হাত ভেঙে যায়। এই ভয়ানক ব্যাপারটি এখনো ওনার পরিবারের সাথে চলমান রয়েছে, কারণ সময়টা কিন্তু বেশি আগের না, মাসখানেক আগের ঘটনা। তো এই মামুন ভাই সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনার দাদাকে সুস্থ করে দেন এবং এই সমস্যা থেকে ওনারা নিষ্কৃতি পান। প্রিয় লিসেনার্স, আমরা সকলে দোয়া করব তার দাদার জন্য এবং ওনাদের পরিবারের জন্য। চলমান এই ব্যাপারটি যেন দ্রুত নিষ্পত্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এই সমস্যা থেকে হেফাজত করেন, রক্ষা করেন, আর কাউকে যেন মানুষকে উপকার করতে গিয়ে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। উপকার করা তো অবশ্যই ভালো একটি কাজ, উপকার করতে গিয়ে যদি মানুষ বিপদে পড়ে তাহলে আরো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ অবশ্যই এই ধরনের মানুষদের সাথে থাকবেন, বিপদ আপদ তো ভালো মানুষদের উপর আসবেই, তাই না? আল্লাহই হেফাজত করবেন। ধন্যবাদ মামুন ভাই, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এই সমস্যা থেকে যেন আপনারা নিষ্কৃতি পান। রতনের ঘটনা নিয়ে রতন এই ঘটনাটি শেয়ার করেছে আমাদের কাছে এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। রতনদের বাসা মিরপুরের কোনো একটা জায়গায়, স্পেসিফিক লোকেশন সে বলবে না। বেশ অনেক আগের ঘটনা, 80-র দশকে। রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায় এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-র দশকের ঘটনা। রতনরা যেই জায়গাটাতে থাকতো মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা, তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি, ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল, তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে, এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গার। তো খুবই অনেক অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙাচোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, মানে একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলায় এখানে কোনো ল্যাম্প পোস্ট চলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। বেশ অনেক দূরে, মানে তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটার আলো এই মাথা ওই মাথা দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করতো। আর তখনকার ল্যাম্প পোস্ট বুঝতেই পারছেন, নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে 4টা রুম ছিল পরপর, একটার পর একটা 4টা রুম, এবং এই 4টা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টারকানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা সেটা দিয়ে তারা বের হতো, সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসতো, সোফা টোফা ছিল আর কি। তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, বাসার মধ্যে ঘরের তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো, এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল। তার বাবা যখন এখানে জায়গা কেনে তখনই নাকি আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে, ডানের যে অংশটা সেখানে কেউ থাকতো না, সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা, এবং সেখানে বেশ কচুরিমানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও তার পরের জায়গাটাও এরকম খালি। তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে। এরকম বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত, এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা, ওইখানে পানি, ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে, সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত। ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে, সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনত, এবং তাদের মধ্যে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো, বিকালে যখন হাঁটা চলা করতো। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগতো। অতটুকু এলাকার মধ্যেই, অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল, এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো। যেহেতু ওই জায়গাটা
মানে ফেলে রাখা হয়েছিল এবং ওখান থেকে মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন মানে একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল এবং সেখানে মাছও থাকতো। তো এর ফলে যেটা ছিল, তাদের এলাকা বেশ হন্টেড ছিল, মানুষজন ভয় পেত হাঁটা চলা করতে। বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বলছি ল্যাম্পপোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত সেই রাস্তাটা অনেক লম্বা এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি। সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো, আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ। মানুষ নাকি অনেকে অনেক কিছু দেখছে, রাত্রেবেলা মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা। কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা। এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘরবাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে। খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো। সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডারগার্টেন লেভেল পার করে আসছে, ক্লাস 1-এ পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে। এবং যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে। রতন খুব এনজয় করতো। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময় মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়। রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে। আর রতন খুব পছন্দ করে এটা, এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি। ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আরো অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে। রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে, এবং আসার পর রতনের বাবা মাও খুশি। রতনের বাবাও খুব পছন্দ করে তার ছোট ভাইকে। তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে। রতন তো চাচার সাথে সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি। তিনি তুই তুই করে বলতেন, তো বললো যে ভাবি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি, ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসাতে ইলিশ মাছ নাই। আর তখনকার সময় আসলে রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে যে বলছে, রতনের বাবা বললো না 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 তুই থাক, আমি যাবো, অসুবিধা নাই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় করতেছে। তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চাইছেন আর খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেললো, বললো দাদা না, তুমি বের হও না, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো, দেখবো, আমি তো অনেকদিন পর আসলাম, তা আমি একটু যাই, এমনিও যাই, থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে। রতনকে বুঝাইলো যে না তুমি যেও না, চাচু চলে আসবে একটু পরেই। তো রতনের একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে, এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেট কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল। রতন দেখলো যে তার চাচা চলে গেছে, এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে। তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই, মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে রতন, তাদের যে জানালা আছে, জানালা পাশ দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার। আম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে, এবং এটা অনেক পুরনো গাছ দেখে অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে। তো রতনের কাছে বেশ ভালো লাগতো এরকম, যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠানের মধ্যে যে পানি গড়িয়ে যাচ্ছে, এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে। সে বুঝতে পারছে যে এই পানি উঠবে, পানি উঠে যাবে তাদের যে বাড়ি ঘরের, মানে একেবারে যে পর্যন্ত আর কি, ডো পর্যন্ত, ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতা টাতা ভিজে আর কিরকম একটা অবস্থা। তো রতনের কাছে বেশ ভালো লাগতেছে, তাকায় দেখতেছে। সে বসে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়, আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে রতনের আম্মা,
জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বললো জসিম যে গেল, ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো, তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওইখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়, মানে এরকম এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। যাই হোক, বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়েই, তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো পৌঁছাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন। রতন দেখতেছে তার বাবাকে, আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে, তিনি ওই চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে, রতনে খুব ভাল লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভাল লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসে ছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বললো যে এই মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। তো রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন, রতনের কাছে দিয়ে গেল এখানে। এই হালকা আলো, আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে, আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকায় আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি এখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না, এখন কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বললো যে আসলেই চিন্তা হচ্ছে জসিমরে নিয়ে, কি হলো। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, ঘ্রাণ, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতন আম্মা বলছে রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা, রতনের আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে। এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, ঘাট 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 ঘাট, মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা 2 পাল্লার দরজা ছিল। তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি লাগতো দরজায়, তো ঘাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বললো কে কে এই কে, কোনো উত্তর দিচ্ছে না, ঘাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে কেউ নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, সে বলছে কে, বলে আরে চুপ থাকো, জসিমই হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন, রতনের আব্বা যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগায় রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন। ছিটকে নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে, এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে আর এই যে বৃষ্টির একটা ছাঁট আসছে, সেটা তিনি বুঝতে পারেননি। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা, সেই ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। তো খুব অবাক হয়ে গেলেন রতনের আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে, কই দৌড় দিল কোথায়, ওই পাশে তাদের রান্নাঘরটা যেদিকে, মানে ঘরের এই তাদের যে 4টা ঘর তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর। তো রান্নাঘরের দিকে, মানে রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা, বাথরুম, এগুলো আর কি। তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলো। তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, জসিম ওদিকে দৌড় দিল, এই জসিম, তিনি বলে এই জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে, কোনো উত্তর নাই তার, ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ, শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো কি ব্যাপার, ওরকম দৌড়িস, ওর কি মানে বাথরুমে যেতে হবে বা কিছু, তো ব্যাগটাকে এবার ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন। তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে, দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন দেখো তো কি ব্যাপার, তো বলে তিনি হারিকেন নিলেন, তার রতনা আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন, কারণ একটু মানে অবাক, তিনি ভেবাচাকা খাইছেন কি ব্যাপার। হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের 2টা বেডরুম এটা ক্রস করে ওই পাশে গেলেন, যে দেখতেছেন যে রান্নাঘরটা, আলো মারলেন, রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন, তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা। তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা। গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে, গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানেই মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন। তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ, এটাও মানে
অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোনো মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্কর ভাবে লাস্টে খক খক করে শেষ হচ্ছে। আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে। কেমন জানি একটা শব্দ, এই মনে হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু নিজের গলাটাকে চিকন করে চেপে। তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল সেই গোসলখানা, মানে তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গায় আস্তে করে উকি দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা সেটার সামনে একটা সিঁড়ি আছে, দুইটা সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি কি বলতেছে নিজে গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে, সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ দুইটা একদম লালচে, মানে একদম মানে মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম। তার দিকে তাকায় বলছে, তোরা ইলিশ মাছ খাবি, এমন করে চেহারা করে বলছে, মানে সেটা তিনি কল্পনা করে। তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না তার ছোট ভাইয়ের, তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে। তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল। রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে আবার। তো রতনের বাবা তাড়াতাড়ি পড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল, নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, মানে এতটুক সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে আম গাছটা ছিল উঠানে মাঝখানে, সেই আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগ ডালের কাছে উঠে গেল। একেবারে মগ ডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না সেরকম ভাবে উঠে গেছে, এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে চিকন একটা ডালে তার ভাই উঠে গেছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মশলায় ধরছে, মানে পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখা, সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই, তার বেরোইতে হবে, তিনি তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে। বৃষ্টির মধ্যে তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে। রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে গেছে ওখানে। তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, মানে রতনের বাবা বলতেছে, এই তুই নিচে নাম তাড়াতাড়ি। আর সে হাসতেছে আর মানে আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে মানে অনেক জোরে জোরে বললো নাম, বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দি করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছে না, এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে। এবং তার হাতে ইলিশ মাছটা ধরা, এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায় খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুঁড়ে মারলো রতনের বাবার দিকে। রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো মানে আম গাছে উঠতেছেন রতনের বাবা, এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিকলিকা, এটা রতনের নিজের চোখে দেখা। মনে হচ্ছে যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা বার বলতেছেন উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আর আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, মানে একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না, তিনি তাকে জাপটে ধরলেন, যে মানে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের
বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার। একটা সময় তিনি কুস্তি করতেন। রতন বলছে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলার। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব শক্তি তার বাবাকে মনে হয় ছুঁড়ে ফেলে দিল এক পাশে, মানে এক সাইডে। তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, মানে চেপে ধরলো। তার বাবাকে এমনভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বের হয়ে যেতে গেছিল রতনকে রেখেই, মানে সে বাধা দিবে। রতন কান্না শুরু করলো মাকে ধরে, এখন মা বেরোতে পারতেছেন রতনের জন্য, তিনি বেরোতে পারছেন না, তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন। তো এই সময় রতনের বাবা নাকি তার 2 পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, মানে কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন, মানে মাটিতে পড়ে গেল মাথাটা নিচের দিকে। তিনি ওই একই প্যাচে তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন। এখন তিনি হয়তো তার ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক পেশেন্স। তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন, কারণ অন্য কোনো প্রতিপক্ষ হলে এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না। তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসরিক শক্তিতে। অনেক জোরে দোয়া করতেছেন। এক পর্যায়ে রতনের মা আর থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরাই দিয়ে তিনি দৌড়ায় বের হয়ে গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন, রতনের চাচার কানের মধ্যে ফু দিলেন, একটা সূরা পড়ে ফু দিলেন। তো সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা নিথর হয়ে গেল, একদম থেমে গেল আর কি, তিনি বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। তো রতনের বাবা হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কিছুক্ষণ হাঁপায়, তারপর তার রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে। টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলতেছে যে ঘরে আনতেছ, যেটা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো, রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং বড় রশি ছিল না, শুটলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পর পর কেঁপে উঠতেছে রতনের চাচা। রতন এগুলো দেখতেছে কোনার মধ্যে সোফায় চুপচাপ বসে, গায়ের মধ্যে কাঁথা নিয়ে। এরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা এক সময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো। তারপর তার আবার হুঁশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। তো রতনের বাবা বললো যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের, তাদের কাছের বাসার, বলো ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখে কি করা যায়, রতনকে নিয়ে যাও। মাকে বললো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাইলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিটচিট পড়তেছে। রতন কে কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা। তো তিনি রাখতে পারছেন না। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো। তো তার মা তারপরও তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। তো রতন তখন দেখছে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়। রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় এসব কথা প্রচলিত ছিল তখন। তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই। অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুললো। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে। আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা, ওখান থেকে ধস্তাধস্তির সাথে এমনভাবে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়া রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাওয়াত, তার এই শব্দেই পুরা একদম নিথর হয়ে গেল রতনের চাচা, আর কোনো শব্দ করলো না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেকক্ষণই করলেন। এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে। তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো, এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল, এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না। অফ এন্ড অন ওই লোকটা মাঝে মাঝে আসতো। তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে রতনের চাচাকে সে ধরছে। যাই হোক, তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল।
তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন বাসায় যদি জমজমের পানি থাকে দাও। তো জমজমের পানি ছিল একটা, ওই একসময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনো আছে, আমার বাসায় এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক, সেই জমজমের পানি তাকে ছিটাই দিল, খাওয়াইলো, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মিলছে, তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলছে, দাদা আমার শরীরে ব্যথা। তো সে বলে, কোনো চিন্তা করিস, চুপ থাক, শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক তিনিও ছিলেন, ওনাদের বাসায় ছিলেন, আর যান নাই, তিনি বাসায় যান নাই, তিনি থাকছেন, পাহারা দিছেন সারা রাত। তার কাছে রতন অনেক কৃতজ্ঞ। যাই হোক, ওনারা ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, মানে সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বললো, কি হয়েছিল তোর? সে বলতেছে, আমার কি হয়েছিল? তো রতনের বাবা বললো, তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়। কেমনে কি, তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস ছাড়ছে, খুব বাতাস, বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করব চিন্তা করলাম, তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতেছে এর মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছুটে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায় রে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই গুটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম, বাজারে যেহেতু আসছি কেনাকাটা তো করবোই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেতে, এর মধ্যে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা আমি কথাবার্তা বলে তার সাথে দামাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, মেয়েদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটাকি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় মাঠের কাছে, ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর, কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসে। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে। তা আমি তো আর কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো নাই, কার কুকুর, আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক। আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে, তো আমি জানি হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিলাম, মাছটা নিয়ে আসতেছে এরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে, তো ব্যাগেও আটতেছে না। মাছটার আমি মানে ধরে নিছি, লেজ সহ এরকম ধরে তারপর আসতেছি সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই বন্ধ ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো। কি ছপ, মনে হলো কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তো আমি তাকাইলাম, তাকায় দেখতেছি ওই প্লটের পাশে একটা পুকুর আছে, ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না, ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে। ওই নল খাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আচ্ছা, আমি ভাবলাম কোনো মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওখানে, এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না। রাস্তা যেহেতু পানিতে ডুবা, একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে। আমি তাকাইলাম, কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে যে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না, মানে বাতাসের টেম্পারেচার এই যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি। ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময়, সেরকম একটা বাতাস। এরকম গরম বাতাস কোত্থেকে আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে, পানি তো ছপ করে শব্দ হয়েছে, গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঁক নিয়ে ফেলছি, বাঁক নিয়ে পিছে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে ওইখানে, এরকম বসে আছে, এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম, এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো। তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে দৌড় দিছি ভাই। দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে, এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি, এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো। আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি, আমার শুধু মনে হচ্ছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি।
তো যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই হলো, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি ঘটছে, ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন, এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দুরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা রাত তো জাগ না, এখন ঘুম লাগতেছে, আর ওকে মানে চেষ্টা করবেন যে বাইরে টাইরে যেতে দিতে না। ওইটা তো গেছে, যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না, ওরেও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন। ওরে এখানকার ওই খারাপ পিশাচ ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে আপনারা জানেন, এটা একটা ডোবা ছিল আগে, এখান থেকে তারপর মাটি ভরে করছে এই জায়গা। যাই হোক, এই বলে ওই আলেম তিনি বিদায় নেন। আর রতনদের বাসায় রতন খুব ভয় পাইছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই, বেশ কয়েকদিন বেশ ভয় ছিল সে। আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয়, এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে, সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক, তার শরীরে অনেক ব্যথা ট্যাথা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়। আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না, এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত, বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার। আর রতনরা এরকম অনেক শুনছে, ওইখানে আরো অনেক এরকম ঘটনা, মানুষজন, এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পজেস হচ্ছে। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল একটা সময়, অনেক দিন পর ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন, এবং পরবর্তী ওইখানকার যেসব বাড়িঘরগুলো হয়েছিল সবাই নাকি তাদের মোটামুটি বাড়িঘর বন্ধ করেই তৈরি করছে, দোয়া আজকার ওখানে করে, মানে দোয়া মাহফিল করে তারপরে ওই জায়গাগুলোকে তারা ঠিক করছে, এবং অনেক দিন পর্যন্ত ওই জায়গা ওইরকম ছিল। এমনকি ওখানে অনেক বাড়িঘর যারা হয়েছে পরবর্তীতে, মানে বর্তমান তো মানে একদম রিসেন্ট ঘটনা না, বাট আজ থেকে 8-10 বছর আগে ওইরকম ঘটনা শোনা গেছে যে তাদের ওই অনেক বাড়ির সিঁড়িঘরের মধ্যে এরকম হঠাৎ মানে ভয় পাইছে, এরকম মানুষ শুনছে, এরকম 2-1টা বাড়িতে শুনছে রতন। এবং সেসব বাড়ির ঘটনা সে বলছে সে যদি আমরা চাই তিনি কালেক্ট করে সেগুলো পাঠাবেন একদিন, যে কোন বাড়িতে কি দেখছে। ছোট ছোট ঘটনা হবে, সেগুলো দিয়ে আমরা হয়তো একটা বড় ঘটনা মানে একসাথে করে কম্পাইল করতে পারি। তো যাই হোক, এই ছিল রতনের পাঠানো ঘটনা ঢাকার মিরপুর থেকে। এবং মিরপুর কিন্তু অনেক পুরনো একটা জায়গা, এইখানে কিন্তু অনেক রকমের স্টোরি এরকম আছে, কারণ আমার নানা বাড়িও কিন্তু মিরপুরের একটা জায়গায়, এবং ছোটকাল থেকে আমি নিজেও ওখানের অনেক ঘটনা শুনছি, এবং আমার কাছে খুব মিল লাগছে রতনের ঘটনাটা শুনে। ওই এলাকার যে পুরো সিনারিও আমি কিন্তু কল্পনা করতে পারতেছিলাম, কারণ আমি ছোটবেলায় দেখছি ওই এলাকা কেমন ছিল। আর সো অ্যাজ আমাদের মোহাম্মদপুর এলাকাও কিন্তু বেশ পুরনো, মানে এখানে আমাদের মোহাম্মদপুরে তো অনেকগুলো পার্ট, মানে মোহাম্মদপুর কিন্তু অনেক বড় জায়গা। আমরা এখন শুনি অনেকে অনেক কিছু বলে, মোহাম্মদপুর অনেক বড় জায়গা। মোহাম্মদপুর শুরু হয় আসাদ গেট থেকে, এই পাশে শেষ হয়ে মানে আমাদের পুরনো পার্ট যেটা ছিল সেটা ছিল এই পাশে নজরুল ইসলাম রোডের পাশে যে সাত মসজিদ রোড, এই জায়গাটা, আর এই পাশে নূরজাহান রোড। তারপরের এই সাইডগুলো কিন্তু সাত মসজিদের পর থেকে কিন্তু পরবর্তীতে হয়েছে ওই জায়গাগুলো, পুরোটাই নদী ছিল। আমার নিজের চোখে দেখা ছোটবেলায় আমি দেখছি রিং রোডে, আমার মামা যখন স্টুডেন্ট ছিলেন তখন তিনি পড়াশোনা করতেন ওই জায়গায়, তারা আলাদা থাকতেন, আমার মামা তার ফ্রেন্ডদের নিয়ে আলাদা থাকতেন, ওখানে পড়াশোনা করতেন, তাদের একটা আলাদা এনভায়রনমেন্ট ছিল রিং রোডের ওই পাশে একটা বাড়িতে। এবং সেই রিং রোডটা যেরকম ছিল, রিং রোডের ওই পাশে যেখানে নাকি এখন বিল্ডিং হয়েছে, জাপান গার্ডেন সিটি হয়েছে, এগুলোর ওখানে সব নদী ছিল, তখন নদীর নিচে ছিল ওইটা, তখন নদী। রাতের বেলা ওই নদীর পাড়ে রিং রোডের পাড়েই কিন্তু দোকান বসতো, ফুচকা, বাদাম, এগুলো ওখানে বিক্রি হতো, এবং বাতাস, হু বাতাস। আমাকে আমার মেজমামা নিয়ে গেছে ওইখানে, নিয়ে যে ওনার পড়ার টেবিলে বসায় রাখছে। ছোটবেলায় আমি ছোট বসে থেকে নদী আর বাতাস ওখানে দেখছি, মানে বাতাস খাইছি আর নদী দেখছি ছোটবেলায়। তো এরকমই ছিল ওইখানে। আর এই জন্য বললাম যে মোহাম্মদপুর অনেক বড়। এই রিং রোডে মানে এখান থেকে শুরু হয়েছে শ্যামলের পর থেকে জয়েন্ট কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে একদম আপ টু আপনার ধানমন্ডি 27-এর আগ পর্যন্ত, লালমাটিয়া পর্যন্ত হচ্ছে এই দিকে। কলেজ গেটের এই পাশ থেকে শুরু করে একেবারে লালমাটিয়া শেষ পর্যন্ত হচ্ছে মোহাম্মদপুর। এইদিকে আসাদ গেট থেকে এখন বর্তমানে বসিলা পার হয়ে চলে গেছে। হ্যাঁ, ওইটা নতুন অংশ, বসিলা ওগুলো নতুন অংশ, আটি বসিলা এইসব হচ্ছে এগুলো নতুন অংশ। বাট বেসিক্যালি যেটা ছিল বাস স্ট্যান্ডটা, যে সাত মসজিদ রোডের বাস স্ট্যান্ড, এই পর্যন্ত মোহাম্মদপুর। তো এই পুরো বড় জায়গাটা, এখানে কিন্তু অনেক রকমের এরকম ছোটবেলায় শুনতাম ভূতের ঘটনা, অনেক শুনতাম, অনেক, কারণ বাড়ি অনেক ছিল, অনেক পুরনো বাড়িঘর ছিল, সেখানে অনেক রকম ঘটনা শোনা যেত, এবং আমরা খুব এনজয় করতাম ছোটবেলায় সব ভূতের গল্প বসে বসে শুনতাম। তো যাই হোক, সেরকমই একটা ঘটনা শুনলাম রতনের কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম।
আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন সোহেল ভাইয়া। তিনি তার ঠিকানাটা বলে নাই, কারণ সঙ্গত কারণে ঠিকানাটা বলে নাই আমাকে। তিনি একটি ব্রিজের ভয়ঙ্কর লেভেলের সত্যি একটি ঘটনা শেয়ার করে। সো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 19 বছর আগে। তখন গ্রামের রাস্তাগুলো এতটা উন্নত ছিল না এবং পাকা রাস্তাও ছিল না। তখন গ্রামের রাস্তা একদম কাঁচা এবং ব্রিজগুলো যে ছিল সেই ব্রিজগুলো ছিল লোয়ার ব্রিজ। তো তাদের যে গ্রামটা ছিল, তাদের গ্রামে একটা পরিষদ ছিল। পরিষদের শেষ মাথায় একটি ব্রিজ আছে। এই ব্রিজের তলা দিয়ে পানি আর কি স্রোতের মতো চলে যেত। এই ব্রিজকে কেন্দ্র করে আর কি এই ঘটনাটি ঘটে। এই ব্রিজটি মোটামুটি একটু বড়, কিন্তু গ্রামের মধ্যে সর্বোচ্চ বড় ব্রিজই হচ্ছে ওইটা, এই লোয়ার ব্রিজটি। তো এই যে সোহেল ভাই ছিলেন একজন, এনার বয়স ছিল 22 বছর সে সময়। তখন তিনি একটা কাপড়ের দোকানে আর কি কাজ করতেন। তো সে সময় বন্যার সময় তো প্রতিদিনই রাত্রিকালীন সময় বা দিনের সময় করে ঝড়ি হইতো, মানে বৃষ্টি হইতো। সেই বৃষ্টির সময় একদিন মানে দোকান বন্ধ করতে করতে রাত 9:30 বেজে গেছে। সে সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই সোহেল ভাইয়ের আবার মনে পড়ছে যে তার বাবাকে নিয়ে পরের দিন সকালেই হসপিটালে যেতে হবে। তো সেই জন্য আবার দোকানে যে ছাতি ছিল, ছাতি নিয়ে এবং একটা হাতে টর্চ লাইট নিয়ে সে আর কি দোকান থেকে বাড়িতে যাবে। তার মালিক অবশ্য বলছিল যে তুমি এখানে থেকে যাও, আজকে তো বিদ্যুৎ চমকাচ্ছে অনেক, আজকে যাওয়ার দরকার নেই। তো যখন ওনার বাবার কথা মনে পড়ছে, সে আর কি ওখানে থাকে নাই, দ্রুত বাসার দিকে যাচ্ছে। তো হাতে একটি ছাতি এবং টর্চ লাইট নিয়ে সে হাঁটা শুরু করলো দ্রুত। তো হাঁটতে হাঁটতে সে ব্রিজের মাথায় চলে আসছে। তো ব্রিজের মাথায় যখন চলে আসছে তখনও কিন্তু বৃষ্টি পড়তেছে টপ করে। ব্রিজের মাথা থেকে ব্রিজে উঠে পড়লো। ওঠার পর সে যখন মানে ব্রিজের সামনাসামনি আসছিল, তখনই তার অনুভূতি হচ্ছিল অদ্ভুত ধরনের ভয়ানক। মানে সে একটু ভয় পাচ্ছিল এই ব্রিজটাকে। যখন ব্রিজের উপরে উঠলো, তার ভিতর থেকে একটা ভয়ের কাজ করা শুরু করছে, একদম ভয়। তখন এই ভয়টা এতটা পরিমাণের কাজ করা শুরু করছে যা বলার বাইরে। মানে সে হাঁটতেছে, হাঁটার সময় সে মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ভিজা পায়ে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে আসতেছে তার পিছনে। এই অনুভূতিটা তার মানে হইতেছিল। তো যখন এরকম একটা অনুভূতি হচ্ছে তার যে ভিজা পায়ে কেউ হেঁটে আসতেছে, সে আবার পিছন ফিরে তাকাতে চাচ্ছিল না, তারপরেও পিছন ফিরে তাকায়। তো পিছন ফিরে তাকানোর পর দেখে যে পিছনে কেউ নাই। তো যখন কেউ নাই, তখন তার মনে হলো যে মনের ভুল, হয়তো মনের ভুলে এটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আরেকটু আগানোর পর আবার এরকম একটা অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে, এরকম টিপ টিপ আওয়াজ, এবং মানে পায়ে, মানে ভিজা পায়ে সে আর কি পানি দিয়ে হেঁটে আসতেছে এই ঝড়িতেই, এরকম একটা আওয়াজ। তো আবার পিছন ফিরে দেখে যে কেউ নাই। তখন আবার ও মনে ভাবলো যে হয়তো আমি ভয় পাচ্ছি, এই জন্য আর কি মনের থেকে এটা একটা ভয় কাজ করতেছে। তো পরবর্তীতে তারা আরও যত দূর যাচ্ছে তত এরকম হচ্ছে। যখন ব্রিজের মাঝখানে গেছে, মাঝখানে যাওয়ার পর সে আবার ব্রিজের মাঝখানে যাওয়ার পর একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তো যখন এই কান্নার আওয়াজটা ভেসে আসে তার কানে, তখন এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছিল এটাও সন্ধান করতেছে। তখন সে বুঝতে পারে যে কান্নার আওয়াজটা একটা মানে ব্রিজের তল থেকে আসতেছে। সে যখন কান্নার আওয়াজটা ব্রিজের তল থেকে আসতেছে, সে আবার কি করছে যে ব্রিজের যে ইয়াগুলো ছিল, মানে রড উপরে দিকে যাতে মানুষ কেউ যাতে পড়ে না যায়, এই জন্য যে রডগুলো দিয়ে বেড়া দেওয়া থাকে সেটা ধরে
সে মাথাটা হালাইছে, হালানোর পর ব্রিজের নিচের দিকে দেখতেছে যে কেউ আছে কিনা। তো সে দেখতে পাচ্ছে যে সোহেল ভাই দেখতে পাচ্ছে যে নিচে একটা সাদা কাপড় পরা লোক মানে দাঁড়িয়ে আছে। সেখানে পানি কম সম পরিমাণও পানি নাই, হাঁটু সম পরিমাণ পানিতে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তো একটু ভয় পেয়ে গেছে, মানে পাটা যখন নিচে নামিয়ে দিছিল তখন ভয় পেয়ে গেছে। তখন পাটা দ্রুত তুলে ব্রিজের উপরে খাড়া হয়ে তো তোলার সময় সে আবার দেখতে পায় যে বিদ্যুৎ চমকাচ্ছে। সে সময় সেই বিদ্যুৎ চমকানোর আলোতে সে দেখতে পায় যে এই ভয়ঙ্কর নিবিলের অবায়কটির হাতগুলো অস্বাভাবিক ধরনের লম্বা, এবং তার যে মুখের জায়গাটা ছিল সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মানে হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং পা পানিতে ভেসে আছে। এটা দেখে তার এতটা পরিমাণের ভয় লাগে যা বলার বাইরে। সে এটা দেখে সাথে সাথে দৌড় দেওয়া শুরু করে, মানে এত জোরে দৌড়াচ্ছে কিন্তু ব্রিজ পার হচ্ছে না সে। তো যখন ব্রিজ পার হচ্ছে না, সে আবার অনুভূতি করতেছে যে পিছন থেকে তার পিছনে কে জানি হেঁটে হেঁটে আসতেছে। ব্রিজটা শেষেই হচ্ছে না যখন এরকম কেউ পিছন থেকে হেঁটে আসতেছে, এরকম অনুভূতি হওয়ার কারণে সে লোকগুলোকে মানে কোনোভাবে এরকম লোকগুলোকে খুঁজতেছে, মানে পিছন ফিরে তাকাচ্ছে, কোনো লোক দেখা যাচ্ছে না। মানে তার এতটা পরিমাণের ভয় কাজ করা শুরু করছে, যেটা আমাকে বলে যে আমি ওই জায়গাটায় যদি কোনোভাবে সেন্সলেস হইতাম আমি হয়তো বা ফিরে আসতে পারতাম না। কারণ তিনি বলেন যে আমি ওইখান থেকে যে ফিরে আসতে পারছি সেটা একটা ভাগ্যের ব্যাপার, যে আমার হয়তো হায়াত ছিল বিধায় আমি বেঁচে আসতে পারছি। সো তিনি যখন ওইরকম করে দৌড়াচ্ছিল, সে বলে যে তার ঘাড়ে নাকি কেউ হাত দিছে। যখন এই হাতটা এতটা পরিমাণের ঠান্ডা, মানে খুবই ঠান্ডা লাগতেছিল হাতটা, মনে হচ্ছিল যে ফ্রিজের থেকে হাতটা কেউ এনে তার ঘাড়ে হাত দিছে, এই ভিজা হাতটা। তো এ আবার মানে সোহেল ভাই আবার যখন ঘাড়ের দিকে লাইটটা তাক করে, ঘাড়ের দিকে দেখে যে একজন হাতের একটা ছাপ, মানে তার যে ঘাড়ে হাত দিয়েছিল এটার একটা ছাপ দেখা যাচ্ছে, যে হাতের ছাপ একটা আছে। এটা দেখে সে এতটা পরিমাণের ভয়, মানে প্রচণ্ড গতিতে দৌড় দেওয়া শুরু করলো। মানে দৌড় দিচ্ছে কিন্তু কোনোভাবে এই ব্রিজটার মাথাটা শেষই হচ্ছে না, মানে শেষ মাথায় যাইতেই পারতেছে না। তো যখন দৌড়াতে আবার সে একটা বাচ্চাকে দেখতে পায় যে ওইখানে বসে আছে। এটা দেখে সে একটু মানে থেমে যায়, যে এখানে একটা লোক মানে বাচ্চা বসে আছে, সে কি বলে। তো বাচ্চাটাকে যে বলে যে বাবা তুমি এখানে কি করো, মানে এতটা পরিমাণে সাহসের সহিত ওকে বলতেছে যে তুমি এখানে কি করো। যখনই বাচ্চাটা উঠছে, মানে পেছন ফিরে বলতেছে যে আঙ্কেল আমাকে একটু বাসায় রেখে আসবেন, আমি একটু ভয় পাইতেছি, আমাকে একটু বাসায় রেখে আসেন। তো যখন বলে যে তোমার বাসা কই, বলে যে ওই গ্রামে আমার বাসা, আমাকে রেখে আসেন। তো বলে যে আচ্ছা চলো আমার সাথে চলো। তার একটু আশ্বাস ফিরে আসে যে আমি এখন দুইজনে চলে যাব। তো যখন এই বাচ্চাটা এই সোহেল ভাইয়ের দিকে তাকায়, সোহেল ভাইয়ের গা একদম মানে শিউরে ওঠে। কারণ এই সোহেল ভাই বলে যেটা, যে আপনি মানে ওর মুখটা দেখা যাচ্ছিল স্পষ্ট, কিন্তু তার চোখগুলো নাই, মানে যে জায়গায় চোখ থাকার কথা সে জায়গায় চোখগুলো নাই। এটা দেখে সোহেল ভাই প্রচণ্ড লেভেলের ভয় পাওয়া শুরু করলো, মানে চোখের জায়গায় চোখ নাই। এটা দেখে তো সে ভয় পাইছে। তো তখন আবার এরকম পরিস্থিতি দেখে সে এক মুহূর্ত ওইখানে আর দাঁড়ায় নাই, মানে প্রচণ্ড গতিতে আবার দৌড় দেওয়া শুরু করে। এদিক দিয়ে বৃষ্টি টিপ 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 করে পড়তেছে। যখন বৃষ্টি পড়তেছে থামতেছে না, এরকম একটা পরিস্থিতি, তখন সে দৌড় দিতেই আছে। সো দৌড় দিতে দিতে সে শেষ মাথায় হয়তো পৌঁছাই গেছে। সেখানে দেখতে পাচ্ছে যে একজন বৃদ্ধ লোক। এই বৃদ্ধ লোকটাকে দেখতে পেয়ে বৃদ্ধ লোকটা
ওরা ওই সোহেল ভাইকে থামতেও বলে নাই। সোহেল ভাইকে দৌড়ানো অবস্থায় বলতেছে যে তুমি পিছন ফিরে তাকাইও না, যদি তুমি পিছন ফিরে